এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমাদের মোবাইল ফোন চেক করা হয়, ঘর থেকে বের হলে গ্রেফতারের হুমকি দেওয়া হয়। পুলিশ কেন আমাদের উপর হামলা করলো? আমরা তো সুষ্ঠুভাবে আন্দোলন করতেছিলাম। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। এই কারফিউ শিথিলকালীন সময়েও কিন্তু কেউ মিছিল মিটিং সভা সমাবেশ করতে পারবে না। বিচারপতি অসুস্থ হওয়ায় ঝুলে গেল আন্দোলনের সরাসরি গুলি বন্ধে রিটের আদেশ। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। দেখছিলেন প্রধান শিরোনাম, রাতের সময়ের সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রাণ তো আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন। ভণ্ডুল ওবায়দুল কাদেরের মতবিনিময় সভা, সাবেক ছাত্র নেতাদের ক্ষোভের মুখে বৈঠক না করেই ছাড়লেন সভাস্থল। কেন্দ্রীয় নেতাদের উদ্দেশ্যে অকথ্য ভাষা সাবেকদের। 2 সপ্তাহ পর চালু ফেসবুক, টিকটক, ইউটিউব। স্বাভাবিক গতি ফিরতে সময় লাগবে 2-1 দিন। প্রতিমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল বৈঠকে গুজব বন্ধে সহযোগিতার প্রতিশ্রুতি মেটার। এবং ইরানে গুপ্ত হত্যার শিকার হামাস প্রধান ইসমাইল হানিয়া, কঠিন প্রতিশোধ নেয়ার শপথ খামেনির। রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নিন্দা। মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে মিছিল সমাবেশ হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়, হাইকোর্ট ও পলাশী এলাকায়। কর্মসূচি পালনকালে পুলিশি বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। চলে বাকবিতণ্ডা, ধস্তাধস্তি। আটক করা হয় বেশ কয়েকজনকে। শিক্ষার্থীদের কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আইনজীবী ও অভিভাবকরাও। কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতায় হতাহত, গণগ্রেফতারের প্রতিবাদ ও বিচারের দাবিতে রাজপথে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সকাল থেকেই বিভিন্ন এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও হাইকোর্ট এলাকায় আসতে থাকেন শিক্ষার্থীরা। চলে স্লোগানও। তবে পথেই বাধে বিপত্তি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশে হাইকোর্ট, পলাশী সহ বিভিন্ন এলাকায় পুলিশি বাধার মুখে পড়ে আন্দোলনকারীরা। হয় বাকবিতণ্ডাও, কয়েকজনকে আটক করতেও দেখা যায়। এ সময় শিক্ষক ও আইনজীবীদের বাধার মুখে পড়ে আইন শৃঙ্খলা বাহিনী। স্টুডেন্টদেরকে অন্যায়ভাবে এভাবে গ্রেফতার করার আইন কি বাংলাদেশের কোনো আইনে আছে কিনা আমার জানা নেই। গ্রেফতারের হুমকি দেওয়া হয়, আমরা এইসব পরোয়া করি না। কোনো ধরনের কোনো এলিগেশন ছাড়া জাস্ট গ্রেফতার করে নিয়ে গেছে, এটা আমরা কিভাবে মেনে নিব বলেন? আমরা জাস্টিস চাচ্ছি, রাষ্ট্রের কাছে, আদালতের কাছে। সব বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা পৌঁছান দোয়েল চত্বরে। এ সময় তাদের সঙ্গে কর্মসূচিতে সংহতি জানান বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরাও। যতদিন পর্যন্ত না এই ন্যায্য আন্দোলন বাস্তবায়ন হবে, রাস্তার পাশে অভিভাবক হিসাবে আমাদের পাবেন। যেহেতু ন্যায়ের পথে, যদি মারা যায় রাস্তার মধ্যেই মারা যাব। এরপর শিক্ষার্থীদের একাংশ চলে যায় হাইকোর্ট প্রাঙ্গণে। সেখানে আগে থেকে অবস্থানরত আন্দোলনকারীদের সঙ্গে যোগ দেন তারা। আগামী শুক্রবার দিন আমরা গিয়ে প্রেস ক্লাবে বিকেল 3টায় একটা প্রোগ্রাম করছি। একই দাবিতে রাজধানীর বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সামনে অবস্থান নিয়ে আন্দোলনের সঙ্গে একত্রতা জানান শিক্ষকরাও। এই হত্যাকাণ্ড রাষ্ট্রীয় মদতে হয়েছে, রাষ্ট্রীয় বাহিনীর দ্বারা হয়েছে। এর বিশ্বাসযোগ্য তদন্তের জন্য অবশ্যই বর্তমান পরিস্থিতিতে আন্তর্জাতিক তদন্ত দরকার। বেলা 1:30টার দিকে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থনে আইনজীবীরা মহানগর দায়রা জজ আদালতের প্রাঙ্গণে মিছিল করেন। মেহেদী হাসান, সময় সংবাদ, ঢাকা। ঝুলে গেল আন্দোলনের সময় সরাসরি গুলি না করার রিটের আদেশ। হাইকোর্ট বেঞ্চের এক বিচারপতি অসুস্থ থাকায় হয়নি শুনানি। রিটকারী আইনজীবী বলছেন সংশয়ে থেকে গেলেন ডিবি হেফাজতে থাকা 6 সমন্বয়ক। এদিকে সহিংসতায় শিশুদের মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে।
শিক্ষার্থীদের আন্দোলনে সরাসরি গুলি না করা নিয়ে এক রিটের 2 দিন ধরে চলে দীর্ঘ শুনানি। শুনানিকে ঘিরে সবার নজর ছিল উচ্চ আদালতের দিকে। রিটকারী আইনজীবীদের যুক্তি, পাল্টা যুক্তি, বাকবিতণ্ডা, হইচয়ে টান উত্তেজনা দেখা দেয়। বুধবার শুনানির দিনে সবার কৌতূহল এই মামলা ঘিরে। যথাসময়ে রিটকারী, রাষ্ট্রপক্ষ এবং আওয়ামী লীগ সমর্থিত বিপুল সংখ্যক আইনজীবী আদালতে উপস্থিত হন। সে সময় জানা যায়, বেঞ্চের বিচারপতি SM মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। বিচারপতিদের মধ্যে একজন অসুস্থ হওয়ায় তিনি আসছেন না। রিটকারী আইনজীবী জানান, রিটের শুনানি ঝুলে যাওয়ায় 6 সমন্বয়ক ডিবি কার্যালয় থেকে পরিবারের কাছে ফিরতে পারবেন কিনা তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আদালতের এখতিয়ার রয়েছে তাদের কাছ থেকে শোনার যে তারা কি স্বেচ্ছায় আছেন কি না। যারা মারা গেছে তারা কোনো নির্দিষ্ট দলের কারো সন্তান নয়। বুলেট যখন একটি বাসায় এসে মা তার সন্তানকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসেছেন, তাকে হত্যা করেছে একটি বুলেট, সে বুলেট জিজ্ঞেস করেনি আপনি কোন দল করেন। এদিকে আন্দোলনের সময় গুলিতে 16 শিশুর মৃত্যুর ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত চেয়ে রিট হয়েছে হাইকোর্টে। রিটে প্রত্যেক পরিবারকে 1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চাওয়া হয়েছে। যারা মৃত্যুবরণ করছে, গুলিতে মৃত্যুবরণ করছে, তাদেরকে পিতামাতাকে প্রত্যেককে 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার জন্য আমি সরকারের কাছে আবেদন জানাই রিট করছি। তিনি বলেন, ঘরে থেকেও কেন শিশুরা গুলিবিদ্ধ হয়ে মারা গেল এর জবাব দিতে হবে সরকারকে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে কোনো সময় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হবে। সন্ধ্যায় সচিবালয়ে মন্ত্রী জানান, তাদের ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই সন্ত্রাস দমন আইনের আওতায় দলটিকে নিষিদ্ধ করা হচ্ছে। আন্তর্জাতিক মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনালের বেশ কটি মামলার রায়ের পর্যবেক্ষণে উঠে এসেছে জামায়াতের যুদ্ধাপরাধের কথা। সংগঠন হিসাবে জামায়াতের যুদ্ধাপরাধের বিচারের জন্য আইনের একটি খসড়াও করেছে আইন মন্ত্রণালয়। জামায়াত শিবিরকে নিষিদ্ধের জন্য বিভিন্ন মহলের দাবি ছিল দীর্ঘদিন ধরেই। এ অবস্থায় সোমবার আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোটের বৈঠকে জামায়াত শিবিরের রাজনীতি নিষিদ্ধের সর্বসম্মত সিদ্ধান্ত হয়। এই সিদ্ধান্ত বাস্তবায়নের ভার দেওয়া হয় সরকারকে। জামায়াতের রাজনীতি নিষিদ্ধ করার প্রক্রিয়া চলছে জানিয়ে বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, যে কোনো মুহূর্তে আসবে জামায়াত শিবিরের নিষিদ্ধের প্রজ্ঞাপন। জামায়াত শিবির নিষিদ্ধ, এটা আগেই নিষিদ্ধ ছিল। আপনারা জানেন, জিয়া রহমান সাহেব এসে আবার তাদেরকে রাজনৈতিক অধিকারটা দিয়েছিল। সুশীল সমাজ সবাই জামাতকে তখন থেকে নিষিদ্ধ ঘোষণা করার জন্য অবিরামভাবে বলে আসছিল। সিদ্ধান্ত হয়েছে যে এই দলটাকে নিষিদ্ধ করার জন্য। সেই প্রক্রিয়াটি চলছে এবং যে কোনো সময় প্রক্রিয়াটা শেষ হলেই ঘোষণা হবে। সুশীল সমাজের ডিমান্ড আছে, 14 দলের ডিমান্ড আছে, আমাদের রাজনৈতিক ডিমান্ড রয়েছে এবং এই অতি সম্প্রতি যে সমস্ত ঘটনাগুলি ঘটছে এইগুলির মধ্যে জামায়াত শিবিরের যে সম্পর্ক রয়েছে, এই সবগুলি মিলিয়ে ঝুলেই এই সিদ্ধান্তটি নেওয়া হচ্ছে। স্বাধীনতার 53 বছর পরে হলেও জামায়াত শিবিরকে নিষিদ্ধ করার সিদ্ধান্তে লাখো শহীদের আত্মা কিছুটা শান্তি পাবে বলে মনে করেন মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষ। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতায় আহতদের চিকিৎসার খোঁজ নিতে রাজধানী কুর্মিটোলা জেনারেল হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে হাসপাতালটিতে যান তিনি। এ সময় সেখানে বেশ কিছুক্ষণ অবস্থান করেন সরকার প্রধান। পরে বক্ষব্যাধি হাসপাতালেও যান সরকার প্রধান। আহতদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন তিনি। সুচিকিৎসা নিশ্চিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে আহতদের চিকিৎসায় সরকারের সব ধরনের সহযোগিতা থাকবে বলে আশ্বস্ত করেন সরকার প্রধান। স্থাপনা মেরামত করা গেলেও এত প্রাণ তো আর ফেরানো যাবে না, এমন আক্ষেপ করে প্রধানমন্ত্রী প্রশ্ন, ধ্বংসযজ্ঞ চালিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করে কি অর্জন হলো? হতাহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি বলেছেন, আন্দোলনের সুযোগে সহিংসতায় জড়িতরা ছাড় পাবে না। সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সরকার প্রধান। একজন আপনজন হারালে কি কষ্ট হয়। সাম্প্রতিক সহিংসতায় নিহতদের স্মরণে আবেগাক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি কোনোদিন ভাবতে পারিনি
যে এই সময় এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হবে আর সেখানে এতগুলি তাজা প্রাণ যাবে। বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন তিনি। বলেন, প্রতিটি মৃত্যু দুঃখজনক। আজকে যাদের আমরা হারিয়েছি আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করি, আর যারা আপনজন হারিয়েছে তাদের প্রতি আমার সহমর্মিতা জানাই। তার আক্ষেপ, দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে ঝরে যাওয়া প্রাণগুলো কে ফেরাবে? স্থাপনা যেগুলি ধ্বংস করেছে সেগুলি তো পুনর্গঠন করা যাবে, কিন্তু যে প্রাণগুলি ঝরে গেল সেগুলি তো আমরা ফিরে পাবো না। দেশের অর্জনকে নষ্ট করা, আন্তর্জাতিকভাবে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট করা, কে কি অর্জন করলো সেটাই আমার প্রশ্ন। আজকে বাংলাদেশ বিশ্ব উন্নয়নের রোল মডেল, সেই মর্যাদাটাকে কেন নষ্ট করা হলো সেটা বিচারের ভার আমি আপনাদের কাছে, দেশবাসীর কাছেই দিচ্ছি। অনাকাঙ্ক্ষিত এই পরিস্থিতি কারা ঘটালো তার তদন্ত পরিধি বাড়ানো হয়েছে জানিয়ে এক্ষেত্রে আন্তর্জাতিক সহযোগিতা নেয়ার কথা জানান শেখ হাসিনা। আমরা জুডিশিয়াল কমিটি গঠন করে দিয়েছি, একজন জজ সাহেবকে দিয়ে করেছিলাম, সেখানে আমি বলেছি আরও দুজন জজ সাহেব দিয়ে আরও দুজন লোকবল বৃদ্ধি করে দিয়ে এবং তার তদন্তের পরিধি বাড়ানো। সেই সঙ্গে আমরা জাতিসংঘের কাছে আবেদন করেছি যে এই ঘটনার যথাযথ সুষ্ঠু তদন্ত এবং যারা এর সঙ্গে দোষী তাদের সাজার ব্যবস্থা। ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে দেশ পিছিয়ে নেয়ার চক্রান্তের নেপথ্যের গোষ্ঠীকে চিহ্নিত করার আহ্বান প্রধানমন্ত্রীর। এই যে একটা ঘটনা ঘটিয়ে ঘোলাপানিতে মাছ শিকার করে দেশকে পিছনে টেনে নেওয়ার এই চক্রান্তে যারা জড়িত সেটা আপনাদের খুঁজে বের করা উচিত। এই অনুষ্ঠান থেকে দেশ জুড়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা 22 বিশিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানকে পদক তুলে দেন সরকার প্রধান। কোটা আন্দোলনকে কেন্দ্র করে নাশকতাকারীদের শ্রীলঙ্কার মতো পরিস্থিতি তৈরি এবং সরকার উৎখাতের পরিকল্পনা ছিল বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মার সঙ্গে সৌজন্য সাক্ষাতে একথা জানান তিনি। দুপুরে গণভবনে এই সৌজন্য সাক্ষাতের পর প্রধানমন্ত্রীর প্রেস সচিব সাংবাদিকদের ব্রিফ করেন। ভারতের হাইকমিশনারকে প্রধানমন্ত্রী বলেন, এটা কোনো সাধারণ আন্দোলন ছিল না। এক পর্যায়ে এই আন্দোলন সন্ত্রাসী আক্রমণের মতো হয়ে যায়। বিশৃঙ্খলাকারীরা শ্রীলঙ্কার মতো নৈরাজ্য করে সরকার উৎখাতের পরিকল্পনা করেছিল। ভারতীয় হাইকমিশনার সহিংসতায় জীবন ও সম্পদহানির জন্য দুঃখ প্রকাশ করেন। ঘনিষ্ঠ প্রতিবেশী হিসেবে ভারত সবসময় বাংলাদেশের সরকার ও জনগণের পাশে থাকবে বলেও জানান প্রণয় ভার্মা। ভারতের সাহায্যে বাংলাদেশ নতুন নির্বাচন চান নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। আন্তর্জাতিক মহলের পাশাপাশি চেয়েছেন সার্কভুক্ত দেশগুলোর সাহায্য। সম্প্রতি ভারতের একটি প্রভাবশালী গণমাধ্যমে সাক্ষাৎকারে একথা বলেন তিনি। এদিকে নিজ দেশের ভাবমূর্তি অক্ষুণ্ণ রেখে অভ্যন্তরীণ সমস্যা দেশেই সমাধানের পরামর্শ ভারতীয় বিশ্লেষকদের। ভারত থেকে বিস্তারিত জানাচ্ছেন সুব্রত আচার্য, আর ছবি তুলেছেন বিশ্বজিৎ দাস। ভারতের সাহায্যে বাংলাদেশে একটি নতুন নির্বাচনের দাবি জানিয়েছেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নোবেল বিজয়ী মনে করেন বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ নেই। প্রতিবেশী ভারত বাংলাদেশের বন্ধু রাষ্ট্র। এই সংকটময় পরিস্থিতিতে ভারত সহ সার্কভুক্ত দেশগুলোকেও বাংলাদেশের দিকে নজর দিতে হবে। আর এখানেই তীব্র আপত্তি জানিয়েছেন ভারতের বর্ষিয়ান সাংবাদিক বিশ্লেষক মহল। তারা জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যা কেবল তাদের দেশের মানুষকে নিয়েই সমাধান করতে হবে। আর এই সমাধানে বিদেশি রাষ্ট্রের ভূমিকা চাওয়া মানেই নিজের দেশকে অসম্মান করা। তারা বলছেন, ভারতের কোনো সুশীল সমাজ, কোনো নাগরিক, এমনকি বিরোধী দলনেতাও বিদেশে গিয়ে নিজ মাতৃভূমির বিষয়ে নেতিবাচক প্রচার করেন না। কোনো রাষ্ট্রের যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সেই সমস্যা সমাধানের জন্য সেই রাষ্ট্রের যারা দায়িত্বশীল নাগরিক বা সুশীল সমাজ, তারা সেই নিজ নিজ দেশে সেখানে সাধারণ মানুষের মধ্যে অভাব অভিযোগ নিয়ে তারা আন্দোলন করবেন, শাসক গোষ্ঠীর বিরুদ্ধে আন্দোলন করবেন। সেগুলো সম্পূর্ণ তাদের গণতান্ত্রিক অধিকার। এবং যদি করতে নাও পারেন তাহলে সেটা চেষ্টা করা উচিত, অপেক্ষা করা উচিত। কিন্তু বিদেশের কোনো ভূমি থেকে কোনো সরকারকে, নির্বাচিত সরকারকে উৎখাত করার দাবি জানানো,
এটা অযৌক্তিক এবং অসাংবিধানিক। দেশটির জাতীয় প্রেস ক্লাবের সভাপতির মতের সঙ্গে সহমত পোষণ করেছেন আনন্দবাজার পত্রিকার প্রাক্তন বর্ষিয়ান সাংবাদিক সুখরঞ্জন দাশগুপ্ত। তিনি বলেন, একটি মহল নির্বাচিত সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করছে এবং তারাই বহির্বিশ্বে নিজেদের দেশকে নিয়ে আজেবাজে বলে বেড়াচ্ছেন। নোবেল বিজয়ীর বয়স হয়েছে বলে তাকে দেশ করার জন্য ইতিবাচক ভূমিকা নেয়ার আহ্বানও জানান সুখরঞ্জন দাশগুপ্ত। ইউনূস সাহেব নোবেল পুরস্কার পাওয়ার সময় থেকে তার নোবেল পুরস্কারের নানা প্রস্তুতি ছিল। উনি এখন বিদেশে, আর তারেক রহমানও বিদেশে। ওরা বিদেশ থেকে একটার পর একটা বিবৃতি দিয়ে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি ইউনূস সাহেবকে চিনি, তার সঙ্গে আমার দু একবার দেখা হয়েছে। আমার রিকোয়েস্ট যে আপনি দয়া করে এই বয়সে তারেকের কথা মতন আপনি চলবেন না, বাংলাদেশকে ধ্বংস করবেন না। সম্প্রতি প্যারিসে ভারতের প্রভাবশালী ইংরেজি দৈনিক দ্য হিন্দুর সঙ্গে একান্ত আলোচনা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তুলে ধরেন ভারতের সহযোগিতায় বাংলাদেশের নতুন করে নির্বাচন করার অভিপ্রায়ও। এখানেই শেষ নয়, বাংলাদেশে ন্যূনতম গণতান্ত্রিক চর্চা নেই বলেও সাক্ষাৎকারে দাবি করেন তিনি। ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকারটি এমন সময় দেয়া যখন বাংলাদেশে একটি সংকটময় পরিস্থিতি চলছে। ঠিক সেই সময় এমন মন্তব্যকে রাজনৈতিক দূরভিসন্ধি হিসেবেও দেখছেন বিশ্লেষকরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদকে বদলি করা হয়েছে। বুধবার সন্ধ্যায় ডিএমপি কমিশনার হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপন জারি করা হয়। ডিবি থেকে হারুনুর রশিদকে সরিয়ে নতুন করে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। 2022 সালের 13 জুলাই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান হিসেবে দায়িত্ব পান তিনি। এর আগে 2021 সালের মে মাসে যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে গোয়েন্দা বিভাগে পদায়ন হয় তার। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের নতুন অতিরিক্ত কমিশনার হয়েছেন মোহাম্মদ আশরাফুজ্জামান। রাতের সময় আরও থাকছে। আবারও দর্শকের সঙ্গে বাদানুবাদে জড়ালেন সাকিব আল হাসান। কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন করায় পাল্টা জবাবে বললেন, কি করেছেন দেশের জন্য। যাত্রীর মালামাল চেকিংয়ের সময় আনসার ও বিজিবি সদস্যদের হট্টগোল। হিলি ইমিগ্রেশনে আনসারকে তুলে নিয়ে 3 ঘন্টা আটকে রাখার অভিযোগ উঠেছে বিজিবির বিরুদ্ধে। ঘটনাটিকে ভুল বোঝাবুঝি বলে উল্লেখ করছেন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক। আর উপজেলা আনসার কমান্ডার জানান, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বুধবার দুপুর 2টার দিকে একজন ভারতীয় পাসপোর্ট যাত্রী কসমেটিক, শাড়ি কাপড় সহ বিপুল পরিমাণ মালামাল নিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় 0 পয়েন্ট গেটের সামনে মালামাল আটকে কাস্টম চেকিং অফিসে নিয়ে আসার সময় বিজিবি ও আনসার সদস্যদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে নায়েক সুবেদার একরামুলের নেতৃত্বে বেশ কয়েকজন বিজিবি সদস্য কাস্টমসের চেকিং রুমে প্রবেশ করে পরিতোষ চন্দ্র ও ফরিদ হোসেন নামে 2 আনসার সদস্যকে তুলে নিয়ে 0 পয়েন্ট গেটের গোল ঘরে আটকে রাখেন। পরে খবর পেয়ে কাস্টমসের সহকারী কমিশনার ও 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ঘটনাস্থলে আসেন। দুপক্ষের বৈঠকের মাধ্যমে 3 ঘন্টা পর ছেড়ে দেয়া হয় আনসার সদস্যদের। অনিলে কথা চলতেছে, চলা অবস্থায় পরিতোষ দাদার সঙ্গে জানি কি হলো, ওর সঙ্গে পরিতোষ দাদার কলারটা দিচ্ছে। 10-12 বিডিআর আসলো, স্যার কি বলেন, কি সমস্যা? উনি হানা কিছু না বলে উনি বাগে নিয়ে যাচ্ছিল আমাদের আনসারকে। আইন শৃঙ্খলা বাহিনীর নিজেদের মধ্যে এমন ঘটনা দুঃখজনক উল্লেখ করে উপজেলা আনসার কমান্ডার বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যদিও এই ঘটনাটা একটা অশোভনীয় হয়ে গেছে, তা বাহিনীর পক্ষে এটা অত্যন্ত লজ্জাকর বা এটা হওয়া কাম্য না। অভ্যন্তরীণভাবে ওনাদের নিজস্ব বাহিনীতে ওনারা এই বিষয়টা নিয়ে ওনারা তদন্ত করে নিজেদের মতো ব্যবস্থা নেবেন। এদিকে ঘটনাটিকে ভুল বোঝাবুঝি উল্লেখ করে জয়পুরহাট 20 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক জানান, বিষয়টি মীমাংসা হয়ে গেছে। আনসার ছিল, আমাদের কাস্টমসের অফিসার ছিল, ওখানে সহকারী কমিশনার ছিল এবং তাদের অন্যান্য অফিসাররা ছিল। বিষয়টা আমরা কথা বলে বিষয়টা নিষ্পত্তি হয়ে গেছে। আগামীতে এমন ঘটনা যেন না ঘটে সেদিকে নজর দেওয়া হবে বলে জানিয়েছেন বিজিবি অধিনায়ক। সময় সংবাদ, হিলি। প্রতিমন্ত্রীর ঘোষণা 30 মিনিটের মধ্যে সচল হলো ফেসবুক, টিকটক সহ সামাজিক মাধ্যম। দুপুর 2টার পর থেকে ব্রডব্যান্ড 4Gতে ফেসবুক ব্যবহার করা যাচ্ছে। এর আগে সকালে বিটিআরসিতে মেটা, টিকটক ও ইউটিউবের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী। বৈঠকে গুজব, অপপ্রচার বন্ধে এই 3 প্ল্যাটফর্ম সরকারকে সর্বোচ্চ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান জুনায়েদ আহমেদ পলক।
ফেসবুকে গুজব অপপ্রচার বন্ধে দফায় দফায় অনুরোধ, হুঁশিয়ারি, সবশেষ চিঠি দিয়ে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার নির্দেশ। কোনোটাই মানেনি ফেসবুক, ইউটিউব। তবে মন্দের ভালো ভার্চুয়াল বৈঠকে সাড়া দিয়েছে তারা। বুধবার সকাল 9টার পর বিটিআরসিতে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠকে বসে ফেসবুক ও ইউটিউবের প্রতিনিধিরা। সশরীরে উপস্থিত হয় টিকটকের প্রতিনিধি। বৈঠকে দেয়া তথ্যে দেখা যায় 17 থেকে 26 জুলাই পর্যন্ত সরকারের আপত্তি তোলা 73টি কন্টেন্টের মধ্যে ইউটিউব সরিয়েছে মাত্র 15টি। 16 থেকে 27 জুলাই পর্যন্ত 544টি কন্টেন্টের মধ্যে ফেসবুক সরিয়েছে মাত্র 47টি। তবে অনুরোধের 67% বাস্তবায়ন করেছে টিকটক। ফেসবুক, ইউটিউবের ভূমিকা নিয়ে বৈঠকে অসন্তোষ জানায় যেগুলো প্রো এল বা প্রো আওয়ামী লীগ, প্রো লিবারেশন, প্রো মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, শেখ হাসিনা, এই ওয়ার্ডগুলো দিলে তোমরা আমাদের রিচ আউট কমিয়ে দিচ্ছ, আর আমাদের এগেনস্টে দিলে সেগুলো রিচ আউট বাড়ায় দিচ্ছ। এই ধরনের অ্যালগরিদম তোমরা কি ইন্টেনশনালি করছো? কিভাবে তোমরা তাদেরকে শিক্ষা দিচ্ছ যে তারা এআই গুলো এভাবে কাজ করছে, কিন্তু এগুলোকে তোমরা ব্লক করছো না? সার্বিক বিষয়ে দুঃখ প্রকাশ করে ভবিষ্যতে সহযোগিতার প্রতিশ্রুতি দেয় ফেসবুক ও ইউটিউব। এরপর সরকারের নির্দেশে দুপুর 2টার পর নিজেদের নেটওয়ার্কে সব সামাজিক মাধ্যম চালু করে ইন্টারনেট সেবাদাতারা। প্রত্যেকটা ক্যাশ সার্ভিস আমরা অন করে দিয়েছি। সোশ্যাল মিডিয়ার যত সেবা আছে সবগুলো সেবা গ্রাহকরা আগের মতোই পেতে থাকবে। তবে 24 থেকে 48 ঘন্টা সময় লাগবে আমাদের এই ক্যাশ সার্ভিসগুলো আপডেটেড হতে। সরকার এই ছবিটা দিয়ে শুভ খান, সময় সংবাদ, ঢাকা। সাম্প্রতিক অচল অবস্থায় তৈরি পোশাক খাতে 12,000 কোটি টাকা লোকসানের দাবি বিজিএমইএর। ক্ষতি পুষিয়ে নিতে বায়ারদের পাশাপাশি সরকারি বিভিন্ন সংস্থার দ্বারস্থ হয়েছে সংগঠনটি। চলমান অস্থিরতায় বিদেশি ক্রেতাদের মাঝে শঙ্কা থাকায় নতুন অর্ডার পাওয়া নিয়ে দুশ্চিন্তায় গার্মেন্টস ব্যবসায়ীরা। সাখাওয়াত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দেব। একদিকে চট্টগ্রাম বন্দরের জেটিতে অবস্থানরত জাহাজে উঠানামা চলছে আমদানি রপ্তানি বাণিজ্যের পণ্যবাহী কন্টেনার, অন্যদিকে বিভিন্ন ইয়ার্ডে 40,000-এর বেশি কন্টেনারের স্তূপ জমে আছে। মূলত কোটা বিরোধী আন্দোলন এবং পরবর্তী কারফিউর ফলে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় ডেলিভারিতে ধীরগতিতে এই জটিলতার সৃষ্টি হয়। সংঘাত কিংবা কারফিউ, কোনো জটিলতায় বন্ধ ছিল না বন্দরের কার্যক্রম। সচল ছিল পণ্য উঠানামা, তবে বন্ধ ছিল ডেলিভারি, আর তাতেই কন্টেনার জট সৃষ্টি হয়েছে বন্দরে। এক সপ্তাহের অচল অবস্থায় প্রতিদিন 1,600 কোটি টাকা হিসেবে 7 দিনের প্রায় 12,000 কোটি টাকা ক্ষতি হয়েছে। বন্দর কর্তৃপক্ষের কাছে আমাদের যে বন্দর চার্জটা আছে সেটা মকুব চেয়েছি। এই অবস্থায় 16 জুলাই থেকে আগামী 5 আগস্ট পর্যন্ত বিজিএমইএর কন্টেনারগুলো 7 দিনের ড্যামারেজ চার্জ মকুবের সিদ্ধান্ত জানিয়ে নৌ পরিবহন মন্ত্রণালয় থেকে চিঠি পাঠানো হয়েছে চট্টগ্রাম বন্দরের কাছে। 7 দিনের জন্য যে রেন্ট আসবে সেটা মন্ত্রণালয়ের নির্দেশনা যেভাবেই থাকে সেভাবে আমরা মকুফ করব। এইবারের অস্থিরতাটাকে বায়ার সহজভাবে নিচ্ছে না, তারা সন্দেহের মধ্যে রয়ে গেছে, তারা আতঙ্কের মধ্যে আছে। কোটা আন্দোলন কেন্দ্র করে সহিংসতার ফলে 18 জুলাই থেকে মোবাইল ইন্টারনেট এবং 19 জুলাই থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। শোকাবহ আগস্ট মাস উপলক্ষে প্রদীপ প্রজ্বলন কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। সন্ধ্যায় রাজধানীর শাহবাগে কর্মসূচি পালন করা হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ছাত্রলীগের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এতে অংশ নিয়ে সংগঠনটির সভাপতি সাদ্দাম হোসেন বলেন, আগস্ট মাসের শোককে শক্তিতে রূপান্তর করেই সামনের দিনে এগিয়ে যেতে চায় ছাত্রলীগ। দেখছেন রাতের সময়। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন। ইরানের রাজধানী তেহরানে তাকে হত্যা করা হয়েছে। হামাসের দাবি, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার শপথ নিয়েছে সংগঠনটি। এই ঘটনায় নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের নেতা। তবে বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করেনি ইসরায়েল।
মঙ্গলবার সবশেষ জনসম্মুখে দেখা যায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়াকে। ইরানে নতুন প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে তেহরানে মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন হানিয়া। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সঙ্গেও দেখা করেন। কে জানতো এটাই তার শেষ বৈঠক। বুধবার ভোরে ইরানে নিহত হয়েছেন হামাস প্রধান। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ইরানের রেভলিউশনারি গার্ড। বিবৃতিতে বলা হয়, তেহরানে হানিয়ার আবাসস্থলে হামলা চালিয়ে দেহরক্ষী সহ তাকে হত্যা করা হয়েছে। আমার শ্বশুর শহীদ হয়েছেন। এই মৃত্যু বিরচিত। তিনি একজন বীর নেতা ছিলেন। এটা অনেক কষ্টদায়ক। এ ঘটনায় ইসরায়েলকে দায়ী করেছে হামাস। সংগঠনটির নেতারা বলছেন, জায়নবাদী হামলায় মারা গেছেন হানিয়া। কঠিন প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। যদিও হামলার ঘটনায় এখনো কোনো মন্তব্য করেনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু। তবে তার সরকারি এক মন্ত্রী বলেছেন, হানিয়ার মৃত্যু বিশ্বে শান্তি আনবে। এদিকে এই ঘটনায় নিন্দা জানিয়েছে ইরান সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ। শোক জানিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। পশ্চিম তীরে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। অন্যদিকে ইসরায়েল যে শান্তি চায় না তারই উদাহরণ হানিয়ার মৃত্যু বলে মন্তব্য করেছে তুরস্ক। এদিকে এই ঘটনাকে অগ্রহণযোগ্য রাজনৈতিক হত্যা বলে অভিহিত করেছে রাশিয়া। 2017 সাল থেকে হামাসকে নেতৃত্ব দিয়ে আসছিলেন ইসমাইল হানিয়া। চলমান গাজা যুদ্ধে ইসরায়েলের হামলায় 3 ছেলে নাতি নাতনি সহ পরিবারের অনেক সদস্যকে হারান তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। দেখছেন রাতের সময়। কানাডা গ্লোবাল টি-20 খেলতে গিয়ে এবার দর্শকদের সঙ্গে বাদানুবাদে জড়ালেন সাকিব আল হাসান। বাংলা টাইগার্সের হয়ে ম্যাচ শেষে গ্যালারিতে অটোগ্রাফ দেওয়ার সময় দেশের হয়ে যাওয়া কোটা সংস্কার আন্দোলন নিয়ে এক দর্শকের প্রশ্নের মুখে পড়েন মাগুরা 2 আসনের সংসদ সদস্য সাকিব। এ সময় দর্শককে পাল্টা প্রশ্ন ছুড়ে দেন সাকিব। দেশের জন্য কি করেছেন তিনি। পরে কথা কাটাকাটির এক পর্যায়ে ঘিরে সংঘাত, মৃত্যু, কারফিউ, গ্রেফতার এ কদিনে সবই দেখেছে দেশবাসী। ক্রিকেট আইডল মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসানের এ বিষয়ে অবস্থান কি? এই প্রশ্নে সামাজিক যোগাযোগ মাধ্যমে মন্তব্য, পাল্টা মন্তব্য চলছিল বেশ কয়েকদিন থেকে। এ নিয়ে ক্ষোভও ছিল কিছুটা। নানা মুনির নানা মতের মতোই অনেকে যেমন তাদের অংশগ্রহণ কেন লাগবে এই প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন, তেমনি বেশিরভাগের কথা ছিল তরুণদের আইডল হয়েও এরকম এক আন্দোলনের সময় তাদের নিশ্চুপ থাকাটা মেনে নেওয়া যায় কিনা। সাকিব খেলে বেড়াচ্ছিলেন দুনিয়ার আরেক কোনায়। সেখানে বাংলাদেশি এক দর্শক ঠিকই পাকড়াও করে নেন তাকে। কানাডা গ্লোবাল টি-20তে বাংলা টাইগার্স ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেন সাকিব। গত 27 জুলাই টাইগার্সের ম্যাচের পর দর্শকদের অটোগ্রাফের আবদার মেটাতে গ্যালারির কাছে চলে যান মিস্টার 75। সেখানে উপস্থিত এক দর্শক কোটা সংস্কার আন্দোলন নিয়ে প্রশ্ন ছুড়ে দেন সাকিবের দিকে। প্রকাশিত ভিডিও চিত্রটিতে এ সময় সাকিবকেও পাল্টা কিছু একটা বলতে দেখা যায়, যদিও প্রকাশিত ভিডিওটিতে সাকিবের বক্তব্য একেবারেই স্পষ্ট নয়। তবে সেই দর্শক ফেসবুক পোস্টে দাবি করেন সাকিব তাকে প্রশ্ন করেছিলেন দেশের জন্য তিনি নিজে কি করেছেন। দর্শক পাল্টা উত্তর দেন, আমি তো এমপি নই, আমি আমার পরিবারের দেখাশোনা করি। কথা কাটাকাটির এক পর্যায়ে স্থানীয় নিরাপত্তা কর্মীদের হস্তক্ষেপে সাকিব মাঠ ছেড়ে চলে যান। নিয়ন মোহাইমেন, সময় সংবাদ। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জামাত শিবিরের রাজনীতি নিষিদ্ধের প্রক্রিয়া চলছে, যে কোনো সময় প্রজ্ঞাপন, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী। ধ্বংসাত্মক কর্মকাণ্ডের বিচার করতেই নেওয়া হচ্ছে সিদ্ধান্ত। এবং স্থাপনা মেরামত করে চালু করা গেলেও এত প্রাণ তো আর ফেরানো যাবে না, আক্ষেপ প্রধানমন্ত্রীর। সহিংসতায় আহতদের দেখতে কুর্মিটোলা হাসপাতাল পরিদর্শন। এই ছিল রাতের সময়। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গে থাকুন সময়।